কিন্তু এর মধ্যে আমার লেখা আর সম্ভব না, সত্যিদের থেকে বেশি কিনতে পারে। একটু সময়ের মধ্যে এত অসুস্থ হয়ে যাবে, এরকম ওর ব্যথা শুরু হবে, ব্লিডিং হবে, মানে আমি আসার পরই সবকিছু শুরু হয়েছে। ওরে বুঝাইতে পারবো না, যে আমি নিজেই জানতাম না যে ওর জন্য আমার এতটা খারাপ লাগবে, আমি এত স্ট্রং, কিন্তু আমার আমার বুকটা ফেটে যাচ্ছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে সকালটা শুরু করছি চায়ের সাথে আর ভ্লগের সাথে। আমরা ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ পরে ভ্লগ শুরু করা হয়, বাট আজকে আগে ভাগে ভ্লগ শুরু করি। তো ঘুম থেকে উঠছে অনেকক্ষণ আগে আমি বিশেষ করে, কিন্তু চা খাওয়ার কথা ভুলে গেছিলাম। আখি আপু উঠে তারপর হচ্ছে আন্টিকে চা বানাতে বলে। তো যতই আমার ব্রণ উঠুক না কেন, দুধ চা আমি ছাড়তে পারবো না। সব ধরনের দুধেই সমস্যা, দুধ জাতীয় খাবারই হচ্ছে অ্যালার্জি আমার, কিন্তু তাও আমি দুধ চা খাওয়া বাদ দিতে পারবো না। আমার ঠোঁটে একটা কি যেন হয়েছে, দেখ জ্বর ঠোসা হয় না, সেগুলো মনে হয়, জানি না। আমার নোজপিনের এই ডাটটা এত বড়, নাকের ভিতরে খোঁচা লাগে। যাই হোক, সকালটা শুরু করতেছি। আজকে সারাদিন বাসায় থাকবো, কারণ আজকে পুরো বাসা গোছাবো, কারণ আগামীকালকে হচ্ছে তোমাদের আখি আপুর ডেলিভারি ইনশাল্লাহ। কালকে সকালে যে হচ্ছে ভর্তি হতে হবে ওর, তো সকালবেলা যেহেতু যাব, তো আজকে হ্যাঁ নাক কাটতে হবে না, নোজপিনের ভিতরের যে ইয়াটা ওটা কাটতে হবে। চুপ থাকো। তো আমরা আজকে এই জন্য পুরো বাসা ক্লিন করবো। কালকে রাত্রে অলরেডি জুতা র্যাক, তারপর হচ্ছে মোটামুটি তোমাদের ভাইয়ের আলমারি এগুলো গোছানো হয়েছে, তাও সব এলোমেলো। দেখো আমাদের কাপড় চোপড় এখনো ওই কর্নারে ওখানে, তারপরে কই কই যে আছে ওই সোফার উপরেও আছে, মানে অনেক এলোমেলো আমাদের বাসাটা। তো একটা ছোট নতুন বাচ্চা আসবে, তাও আমাদের ছেলে বাবু, তো ওর জন্য তো বাসাটাকে একটু প্রিপেয়ার করতে হবে। আজকে বাসায় থাকবো, আজকে কোথাও বেরোবো না, যত কাজই থাকুক না কেন, যা মন চায় তাই হোক না কেন, আজকে বাসা থেকে বের হচ্ছি না ইনশাল্লাহ। আজকে বাসায় থাকবো, বাসায় কাজ করবো। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের ভ্যানিটি যেহেতু আসতে আরো টাইম লাগবে, যেহেতু এটা বানাইতে দেয়া আছে, তো এই জন্য আমরা কি করবো, মুনথার ড্রেসিং টেবিলটা এই রুমে আনবে, কারণ মুনথাও আমাদের সাথে এই রুমে রেডি হয়। তো আমাদের কষ্ট হয়ে যায়, আমাদের একটা আয়না যেটা হচ্ছে আলমারির সাথে আমাদের তিনজন মিলে কুটাকুটি লেগে যায়, শুধু তিনজন না, মৌ মারিয়ার রুমে একটা ড্রেসিং টেবিল দিয়ে দিছি, ওরাও আমাদের সাথে সাজে। তো যার জন্য হয় কি যে সবাই এক জায়গায় বসে সাজি। তো ভাবলাম যে আয় কুটু বাবু আসো, কুটু বাবু আসো। কুটু বাবু গুরু গুরু করতে গেছিল, গুরু গুরু করতে গেছিল, আসো। লাইট গুলো সব চলে গেছে। কদিন পরে তোমার ভাইয়া আসবে, এই জন্য বাসাটা সুন্দরভাবে আজকে গোছাবো। আজকে কোথাও যাব না। তো আজকে তোমরা একদম পুরা একটা সাংসারিক ব্লগ দেখতে পারবা, যেটা তোমরা পছন্দ করো। বিশেষ করো আমি প্রতিদিন এভাবে যে বাসার কাজকর্ম বা বাসার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু আমার বাসায় থাকাই হয় না। প্রফেশনটাই এমন, আমাদের দূরে দূরে কাজ থাকে, যার জন্য যেতে হয়। কিন্তু আজকে মন শক্ত করছি, যাই হোক না কেন আজকে বাসায় থাকবো, বাসায় থেকে এটা সাংসারিক ব্লগ বানাবো, তাই চা দিয়ে শুরু করছি। তো অবশ্যই আমাদের সাথেই থাকো। আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে আমাদের পেজটা ফলো করে দিও। আমাদের পেজে কিন্তু মিনি ব্লগ আপলোড হয়। আর আমাদের এই কটসেটগুলো কিন্তু আমরা মঞ্জু বাজার থেকে নিয়েছি। ভাইয়াদের ওইখানে অনেক কমফোর্টেবল এগুলা। সৈয়দ ফ্যামিলিতে কিন্তু প্রতিদিন নতুন নতুন ব্লগ আপলোড হয়, তোমরা অবশ্যই সৈয়দ ফ্যামিলি সাবস্ক্রাইব করে রাখবো, ওইটাও আমাদের একটা চ্যানেল। সো অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে হচ্ছে সব ভিডিও দেখবো। সৈয়দ ফ্যামিলিতেও কিন্তু ব্লগ আপলোড হয়, আয়াসকে কিন্তু ফার্স্ট সৈয়দ ফ্যামিলিতেই দেখাবো। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই দোয়া করো আখির জন্য আর আমাদের সবার জন্য, যে কালকে আয়াসকে কোলে নেওয়ার পর কেমন লাগবে। আমি অনেক বেশি এক্সাইটেড। তো সবাই দোয়া করো যাতে ভালো ভালো সব হয়। আর এই তো এখন আমরা রেডি টেডি হয়ে, মানে খাওয়া দাওয়া করে তারপর বাসার কাজ শুরু করবো। তো একটু আগে তোমাদের সাথে বলছি যে আমরা আগামীকাল আখিকে ভর্তি করবো না, আগামীকালকে যেহেতু সিজার করবে আজকে ভর্তি করতে হবে বিকালে, তাই ঘরটা তাড়াতাড়ি করে সেট আপ করে বিকালে ওকে নিয়ে হসপিটালে যাবো। তো এখন আমি আগে যেটা করব, আমাদের যে এদিকে আবার ডক্টর হচ্ছে, মানে ডক্টরের পিছনে লাগছে আমার বোন, কারণ হচ্ছে ও বলতেছে যে হচ্ছে সন্ধ্যার পরে করানোর ট্রাই করিস,
তাহলে আমি থাকতে পারবো, বাবুরা আমি আগে কোলে নেব। ডক্টর তো ঢাকা এখন থেকে আসবে আপু। বাবুর সাথে বাবুরে কোলে নেওয়ার জন্য তোর আর ওর লাগে আমি আগে নিব, আমি বড় মা। তুমি আসতে পারলে আগে নিও, তুমি তো আসতেই পারবে না। কিন্তু ডক্টর তো ডক্টর তিনটা দিয়ে দিছে। ডক্টর সন্ধ্যায় চলে যাবে, উনি তো ঢাকায় থাকে, এসে করে 3টার সময় তারপর চলে যাবে। বেচারি চান্দু। আচ্ছা যাই হোক, তো আমার অনার্স হচ্ছে লাইনে। তো এইদিকে এই যে সুকেজের নিচটা যে খালি, এটা আমাদের কারো মাথায় নাই, তাই এক্সট্রা আমার যে কাপড় চোপড় গুলা আমি আপাতত পরি না, যে গাউন টাউন গুলা, এগুলো সব এখানে ঢুকে রাখবো, যেগুলো আমার সচরাচর লাগে না, কারণ আলমারি খালি করাটা খুব দরকারি। তো এখন এগুলো সব বের করতেছি। আর নিয়ে এটা নিয়ে যাবো, ওইগুলো তো নিয়ে দাঁড়ান দাঁড়ান, এত ওজন কেন? এগুলো এখন দেখছেন আন্টি আমরা কত বোকা, আমাদের মাথায় নেই যেগুলো খালি। আর একটা চুল দে, আর এখানে রাখ, এখানে রাখ। আরে এটিও আমার অনেক নতুন, একবার পড়ছে, আমি এত জোরে রাখো কেন? সুন্দর করে ধরে আর ভাঁজতে তুলে পারো। হ্যাঁ, একটা কিছু তো বিছায় রাখতে হবে না আন্টি? হ্যাঁ, এটা উন্নাবো পিছে। অন্য বিছাবো নাকি ওই যে ব্যাগ বিছাই? আমি নিয়ে আসি। আমরা বাঙালিরা যে এত বোকা, মানে একটা ফেক চ্যানেল খুলে আমাদের ভিডিও আপলোড দিলেই সেটা আমাদের। আমরা এত বারবার তোমাদের বলে দেই যে ওই চ্যানেলটা আমাদের না, আখিমণি নামে কোনো চ্যানেল আমাদের নাই। ভাই আখির নাম আখি আক্তার, আখিমণি কই থেকে আসবে? ওই মণি মনে হয় ওর নাম, ওই বান্দরমার্কা চেহারা যে বেরির, ওর মনে হয় কিছু নাই, এজন্য ও খুলছে। এখন বাদ বাকি শাড়িগুলো হচ্ছে নিয়ে রাখবো। এটার মধ্যে শাড়িগুলো বের করছো? কই, এটার মধ্যে আরো শাড়ি আছে ওই যে ওই পাশে। তবে এই যে ড্রেসগুলো, এগুলো থাক, শাড়িগুলো বের কর খালি। নিচে নিচে একদম নিচে সর, আমি বের করে দিই। পাইছো? ওই শাড়িগুলো বের কর। তো শাড়ি ড্রেস বাদ বাকি গুলাও হচ্ছে এখানে, শুধু নতুন গুলা রাখছি আমি, তাও ধরতেছে না। দেখো এত ড্রেস আমাকে গিফট করছে তোমাদের ভাইয়া, তো এখান থেকে অনেকগুলাই হচ্ছে আমি সরাই ফেলবো। আরো ডিকিতে রাখবো হচ্ছে এই যে এই দুটা গাউন, হচ্ছে আমি এক্সচেঞ্জ করে ড্রেস আনবো, কারণ আমি তো গাউন পরি না। আর এর মধ্যে আমার লেহেঙ্গা আছে এত ভারী ভারী, সেগুলোও পরিনি, তাই গাউন দুইটা হচ্ছে আমি পরি নাই যেহেতু, তাই এক্সচেঞ্জ করে আনবো। আর এই সাইড হচ্ছে তোমাদের আখিয়াপুর, অনেক এলোমেলো, এই সাইডটাও গোছাই দিব। আর এই যে নতুনগুলো শাড়ি, হ্যাঁ নে সব ওইখানে রাখি, সমস্যা নেই। তো সবকিছু আজকে এত ব্যস্ততার মধ্যে কাজ করতেছি, এর মধ্যে এখন হচ্ছে আখের এই পার্টটা হচ্ছে গোছাবো। মৌ তাড়াতাড়ি, না তোর কি করবো কইছে ভিডিও তোর কইতে চাই না। আর এদিকে আরেকটা টিপস তোমাদেরকে দেই, যেটা হচ্ছে তোমরা অবশ্যই গোল্ডের জিনিস খুলে রেখে যাবা, যার সিজার সে, কারণ এটা তোমার অনেকক্ষণ অবজারভেশনে রাখে, বিভিন্ন নার্স আসে, সেন্সলেস অবস্থায় থাকে, তো সেই ক্ষেত্রে চুরি হয়ে যাওয়ার অনেক বেশি রিস্ক থাকে। আমার সময় কিন্তু আমি সবকিছু খুলে রেখে গেছি, ওরও এখন সবকিছু ভয় নেই কোনো। দেখি একটু খুললে দে, যাবি বাবুরে লয়ে আয় পড়বি, শেষ লাগবে না, আমি যাবো না, বাবুরে লয়ে আয় পড়বি, না কয়। আর এদিকে সবাইকে কল দিয়ে সবকিছু জানাই দিছি, আব্বা আম্মা মানে আখির আব্বু আম্মু, আমার শ্বশুর শাশুড়ি, তারপর সবাইকে বলে দিছি সবাই সময় মতো চলে আসবে। তো সবকিছু, আর কানের দুল তো আমরা তার বিয়ের পরে আর পরেই নাই, ওই সব কানের, আর কানের দুলটা পরা যায় না, মানে কি ঘুমানো যায় না, আনকমফোর্টেবল লাগে অনেক পরলে, তার চেয়ে কানটা খালি থাকলেই বেটার। এগুলো সব যত্ন করে রেখে দিব, এখন আংটিটাকে সব বেডসাইড মেসাইড সবকিছু খুলে রেখে দিব, যাতে ওর একদম টেনশন ফ্রি থাকে। না ও নিজেরা সামলাবে না, ওইগুলো সামলাবে, আর আমরা বাবুরে সামলাবো না, ওইগুলো সামলাবে। একবারে বাসায় এসে এগুলো পড়বে ইনশাল্লাহ। সবাই দোয়া করো যাতে ও সুস্থভাবে বাসায় এসে এগুলো আবার পড়তে পারে, নাহলে তো সব আমি নিয়ে যাবো। তো এগুলোর জন্য তো রাইতে, নাহলে সব এগুলোর জন্য তো সুস্থ রাইতে, এগুলো আমরা রাইতে সুস্থ কি। তো এখনো আরো কিছু টিপস দিব তোমাদের সাথে একটু পরে। দেখছিলাম সবকিছু স্যাশে ঢুকাইছিলাম আমরা, ওই ব্লগটা তো দেখছো কিনা জানি না। তো এখন হচ্ছে দেখো একটা ভীম লিকুইড নিতে হবে, ভীম কি মানে লিকুইড ডিশ ওয়াশার যেটা, সেটা নিতে হবে, সাথে একটা মাজার জন্য নিতে হবে, প্লেট ধোয়ার জন্য। হসপিটাল ব্যাগ কিন্তু গোছাইছে, এটা আলাদা ব্লগ আসবে। আর এখানে হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ ইনটেক নিছি, কারণ ওই বাসারগুলো নিলে ব্যাগে পড়তে পড়তে যাবে। আর এখানে আছে তোমাদের ভাইয়ার আর তোমাদের আখিয়াপুর দুজনের জন্য দুইটা ব্রাশ নতুন, কারণ ওরা যেহেতু এখানে সবসময় স্টে করবে, তাই ওদের দুজনের জন্য ব্রাশটা প্রয়োজন। এগুলো সব হচ্ছে আমি এই ব্যাগে ঢুকে দিব। এই একটা ব্যাগ আখি, একটা ব্যাগ বাবু, দুটা ব্যাগ গোছায় নিছি। তো এগুলো দিলে এখন শেষ। এছাড়া সবকিছু তো নিছি, কি কি নিছি সেটা দেখার জন্য অবশ্যই আমাদের নার্সিং যে ব্যাগ গোছাইছি সেই ব্যাগটা দেখতে হয়, সেই ব্লগটা দেখতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে বেল্ট, এই বেল্টটা কিন্তু আমার, এটা এত ভালো যার জন্য, আর এটা লাগেই কয়েকদিন, এজন্য আমরা আরেকটা কিনে নিয়ে এক্সট্রা করে, এটাই আখি পড়তে পারবে।
কারণ এটা খুবই ভালো কোয়ালিটির। তো এটা আমি এক পাশে দিয়ে দিব। বাস মোটামুটি সবকিছু গোছানো শেষ, শুধু টাওয়ালটা ঢুকালে হয়ে যাবে। আর বাবুর বেড আর হচ্ছে বাবুর কি বলে কম্বল কালকে আমি কিনে নিয়ে একবার হসপিটালে যাব সকালবেলা, যেহেতু 3টার দিকে সি সেকশন করা হবে ইনশাল্লাহ। আর এখানে আছে আখির রিপোর্ট, তারপর রিসেন্ট যে আলট্রা করতে সেটা রিপোর্ট, আখির প্রেসক্রিপশন, এগুলো সব হচ্ছে নিয়ে নিতে হবে। এটার মধ্যে আছে তোমাদের ভাইয়ার সব কিছু লাইক যে চার্জার ওর যা যা লাগে সেইগুলা নিছে। আর সকালবেলা হচ্ছে আজকে তো গোসল করেই যাচ্ছে, কালকে সকালে আমি যাওয়ার সময় হচ্ছে তোমাদের ভাইয়ার একটা টি শার্ট একটা প্যান্ট নিয়ে তারপর আমি যাবো। তো মোটামুটি সব কাজ শেষ। এখন আমি তোমাদের ভাইয়া এখন বের হয়ে যাবে, কারণ ও আগে যে কেবিন ঠিক করবে সবকিছু ঠিক করবে, প্রসেসে অনেক টাইম লাগে, একটা টাইমের ব্যাপার আছে সবকিছুতে। তো যার জন্য আমরা আগে যে কি করব, ও কেবিন টেবিন ঠিক করে আসবে, তারপরে এসে আমাদেরকে নিয়ে যাবে। আর আমি রাতে 10টা-11টা পর্যন্ত ওদের সাথে থাকবো, তারপরে স্বামীর সাথে বাসায় চলে আসবো। তো এখন হচ্ছে এগুলো গোছাই। তো তোমরা ডিটেলস ব্লগ কিন্তু আরো যে ওখানে তোমাদের ভাই কি কি করতেছে সোয়েট ফ্যামিলিতে পেয়ে যাবে। তো আমরা সবাই রেডি, এখন আমরা বের হব হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। কিন্তু আগে আমাদের বেলপুরি খাইতে হবে এনামের মাঠে। আর এর মধ্যে আমি বাসায় আসার পরবর্তীতে আমার মনটা কেন খারাপ হয়ে গেছে সেটা জানতে হলে যেতে হবে অবশ্যই। এর মধ্যে অনেক কিছু চলে, অনেক কষ্ট পাইছে মন আমার ভেঙে গেছে। আমার ছোট বউয়ের ডেলিভারি, আমার ছেলে আসছে, তারপর আমার আজকে মনটা ভেঙে গেছে। যাই হোক এখন আমরা বের হয়ে যাব, তো অবশ্যই আমাদের সাথে থাকো, ওদের রেখে তারপর হচ্ছে বাসায় আসবো। আমি এমনি আমি না থাকি, ওদের ছাড়া আমার জীবনই চলে না। আসো রাগ করলেও ওদের সাথেই থাকতে হবে, কোনো ব্যাপার না। তো আমরা বের হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি আগে হচ্ছে এনামের মাঠে যাব, ফুচকা বেলপুরি খাবো, তারপর হচ্ছে হসপিটালে যাব ইনশাল্লাহ। যেভাবে হাসতে হাসতে যাচ্ছি যেন এইভাবে হাসতে হাসতে বাবুকে নিয়ে আসতে পারি। সবাই দোয়া করো সুস্থভাবে যাতে আখি চলে আসে আর বাবুকে নিয়ে আমাদের মাঝখানে, তোমরা সবাই দোয়া করো। আর প্রয়োজনে সবকিছু নিয়ে নিছি, এখানে ফাইল পত্র যা যা লাগে, ডকুমেন্টস সবকিছু, দলিল পত্র। তো এখন আমরা আলাদা করে যাই। তো এদিকে আমরা চলে আসছি এনামের মাঠে বেলপুরি খাওয়ার জন্য। বাবু ভাইয়ের ফুচকা ও বেলপুরি খেয়ে কি হবে সেটা তোমরা দেখতে পারবে সোয়েট ফ্যামিলিতে, ঠিক আছে? তো এখন আমরা এই বেলপুরিটা খাবো, বাবু ভাইয়ের ফুচকা চটপটি খেয়ে বাবু আসবে। তুই কি খাস? ওই দিন কি আমরা এই দোকান থেকে ইয়া খাইছিলাম? হ্যাঁ বেলপুরি খাইছিলাম, এই জন্য তোর জন্য নিয়েও গেছিলাম এখান থেকে, ওই যে বাবুর টিকা দিয়েছিলাম না, ওই দিন এখান থেকে আকিয়া আমার কাছে একটা আবদার করেছে। কি আবদার? যে ডায়মন্ডের রিং কিনে দিতে হবে, সমস্যা নেই, 1 মাসে ইনকাম আমার, সমস্যা নেই। আকিয়া আপু তোমার 1 মাসের ইনকাম একটা ডায়মন্ডের রিং এর চেয়ে বেশি। একটা ডায়মন্ডের রিং কত? ওই দিন দেখছি আমরা 42,000 টাকা। ম্যাচিং ম্যাচিং ভাই ভাই, আমি 17টা কিনলাম। এই ভাই ভাই ম্যাচিং ম্যাচিং, এটা ফেরত দিয়ে তুমি আমি জাল করে দিতে। হ্যাঁ তোমার ছোট ভাই না কি ভাই? শোন আরিফ, একটা কথা বলি, আমি তোর বনু লাগি না, ঠিক আছে? যে আমার মোবাইলে গুতা খাওয়াইলে খালি একটু কান্দা দিব, একারে একটা টান দিয়ে ধরে নিয়ে খেলে। আমরা খাই, খাওয়া দাওয়া করে হসপিটালে যাই, অনেক মজা মজা তো খাই নি। তো এখানে মাঠের মধ্যে হচ্ছে আমাদের একটা পরিচিত আপুর একটা কার্ট আছে, মানে পিৎজা ওয়ালি। এখানে দেখে আমরা এখন হচ্ছে মটকা মিট ট্রাই করব আর পিৎজা অর্ডার দিছি। আর কে যেন জিহাদ খাইছে হচ্ছে বার্গার, সুন্দর লাগতেছে তো অনেক ইয়াম্মি ইয়াম্মি মটকা মিট। দেখি কেমন, বিসমিল্লাহ আমার তরফ থেকে। ওয়াও, মজা তো। খা, অনেকদিন কিন্তু খাইতে পারবি না। আচ্ছা পিৎজা বানাচ্ছে, বানানো দিবে পিৎজা। এখন এটা খা, জিহাদ ভাই দিয়ে গেছে, মজা খাবি? আল্লাহ পড়ে গেল, এটা আমার তরফ থেকে। গরম আল্লাহ, মটকা মিট খাবি না পিৎজা খাবি? বেলপুরি কয় প্লেট খাইছস? 2 প্লেট? তোর এতটুকু প্যারের মধ্যে 2 প্লেট ধরছে? আমি মিল্লামিশা খাইছে। আচ্ছা মিল্লামিশা খাইছে। আখিমনি নামে যে চ্যানেলটা আছে ওটা তোমাদের সামনে পড়লে ওটাতে রিপোর্ট মারবা, কারণ ওটা ফেক, ওটা আমাদের না। আজকে এতগুলো অ্যাক্সিডেন্ট কেস আসছে আমাদের চোখের সামনে, 4টা বাইক অ্যাক্সিডেন্ট কেস আলাদা আলাদা জায়গায়, বাট তারা একই টাইমে নামে আসছে। আমরা ফার্স্টে ভাবছিলাম যে সব একসাথে, বাট মাত্র তোমাদের ভাইয়া মানে আখিকে নিয়ে ভিতরে গেছে। এখানে নিয়ম আছে ভর্তির পেশেন্টকে এমার্জেন্সি ভিতরে রাখতে হয় ভর্তি হওয়ার আগ পর্যন্ত। আমরা বাইরে এটাই ভাবতেছি যে ও ভিতরে কি অবস্থা হইতেছে। তোমাদের ভাইয়া ওর সাথে আছে, আরিফও ওর সাথে আছে। সো এই জন্য আমাদের মানে ওর জন্য টেনশন হচ্ছে যে এমনি অনেক ভয় পায়।
আমি বুঝি না এমার্জেন্সির মধ্যে কিসের জন্য ওই দেখতে নিয়ে গেল ওই যে কবজি কাটাটা ফার্স্ট এটা হ্যাঁ এটা অপারেশন থিয়েটার নিয়ে যাচ্ছে মেবি। তো এমন এমন বাজে অবস্থা আমি খালি চিন্তা করি যে একজন সিজারের পেশেন্ট কিভাবে এগুলো সহ্য করে এটা আমি ভাবতেছি। তো যেটা বলতেছিলাম এখানে এমার্জেন্সিতে সবসময় আমরা ঢুকতে পারি আসলে তখন কি পেশেন্ট বেশি থাকে না, বাট আজকে শুধু দুইজনই অ্যালাউ করছে, যেটা অলরেডি ঢুকে গেছে হচ্ছে আরিফ আর তোমাদের ভাইয়া। এখন আর আমাদের কাউকে অ্যালাউ করতেছে না কারণ এখানে অনেক পেশেন্ট আজকে চলে আসছে, অনেক মানে পুরো এমার্জেন্সি ভরা, সব অ্যাক্সিডেন্ট কেস সবগুলো এমার্জেন্সি, যার জন্য আমাদেরকে অ্যালাউ করতেছে না, নয়তো আমি অন্তত ভিতরেই যাইতাম আখির সাথে। তো দেখি ও বের হয়, ভর্তির প্রসেসিং শেষ হলে ওকে হচ্ছে ওদের কেবিনে দিয়ে তারপর আমরা বাসার দিকে যাব। তো এই যে ভর্তি প্রসেসিং সব কিছু শেষ, তো এখন হচ্ছে আমরা রুমে কেবিনে চলে যাব আর কি। তো সব কিছু পেপার নিয়ে যাচ্ছি। আমাদের মনটা এত ভালো ছিল তখনও যে আগামীকালকে হচ্ছে দুপুর 3টার সময় যেহেতু সি সেকশন করা হবে তখন আয়েশবাবু চলে আসবে। আমি রাতে সব কিছু ওদের এখানে সেট আপ করে দিয়ে তারপর আমি বাসায় যাব। মানে আখিকে হচ্ছে ক্যানোলা করার কথা ছিল রাতেই, যে স্যালাইন লাগাই দিবে, তারপরে আমি বাসায় যাব। 12:30 পর্যন্ত আমি অপেক্ষা করার পর বলা হয় যে না আজকে ক্যানোলা করবে না, যেহেতু আগামীকালকে সি সেকশন, তাই আগামীকালকে করবে। শুরু হয়ে গেছে হসপিটালকে বেডরুম বানানো। এই সবাই এখন আমাকে কমেন্ট করবে তিশাপুর ব্লগে তুমি কি করো ভাইয়া? ও চ্যানেল খুলছে মিস্টার সোদা না হ্যারি কোনো অধিকার নেই। খারাপ ওমরা না, 1 মিনিট। তোমার চ্যানেল আমার চ্যানেল কার চ্যানেল কি হয়েছে বলবো? বলছে আমার চ্যানেলে তুমি কথা বলতেছো কেন? সবাই বলবে না ভাইয়া আপুর চ্যানেল আপনি কি করেন? টিয়া তো আমার নাম, বুঝো নাই? টিয়া তোমার নাম আসলে ফ্যামিলি আমার আর সৈয়দ ফ্যামিলি ওর নাম সৈয়দ ফ্যামিলি। এই যে একটা শাহিন চলে আসলো, তো তোমাদেরকে দেখাই এরকম একটা শাহিন চলে আসছে। আমরা হসপিটালে চলে আসছি, এরপরে কি করতেছি এখন? দাও পিৎজা খাই, দাও। আগামীকালকে এর কি হবে? আমি বসে বলবো। আচ্ছা এখানে তো আয়েশ থাকবে, এখানে সবাই আয়েশে জিনিসপত্র রাখতো না, কেন এই জায়গায় বসছস? নোংরা করতেছে, দেখো পিৎজা খাইতেছে বসে এর বলে সিজার। তুমি কিছু বলো না, ও সিজারের আগে পিৎজা খাইতেছে। ও খাক, তুমি ওর খাওয়া নিয়ে নজর দাও কেন? ও আর আগামী কতদিন এগুলো খাইতে পারবে না, কিন্তু আয়েশের দিকে খাবার নিয়ে নজর দিলাম। সতীন লেখা সম্ভব, কিন্তু এর মধ্যে আমার লেখা সম্ভব না। সতীনের থেকে বেশি নিতে হবে। এইটা অর্ডারটা বাথরুমে। ভাই কি কইলা ভাই, তুমিও এটা কোনো মানে তোয়াক্কাই করলা না। আল্লাহ, এটা ব্রাশদানি তো আনি নাই। হ্যাঁ, কালকে সকালবেলা তো নারকেল নিয়ে এটা মনে হয়েছে। আর আমি স্টিলে মগটা পানি খাওয়ার। আরে আচ্ছা এগুলো আমি কি রে মধুও তো বলি না মিষ্টিতে পানি খাওয়া। আল্লাহ, স্টিলে পানি। আজকে আমি সব মনে করি না। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এটা ঘুরাতে আরো কিছু শাইন চলে আসলো। রাজ অর্ডারটা বসি না, এগুলো বক্সে থাকে। হ্যাঁ, এগুলো বক্সে থাকে। ওড়নি এই সসটা আর সময় দিদি। এই সসটা? ফেসাস তারপর যে ভিম লিকুইড হ্যাঁ, এগুলো হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ। দেখো কিভাবে হসপিটালে আইসা নিয়ে এরা পার্টি করে। তুমি ওদের না দেখে আমার কাজের জিনিসগুলো দেখো যে কি কি করতেছি সেগুলো। ওকে, ঠিক আছে। সবার করে না, সেটা না, সবার অনেক হেল্প হবে এগুলো দেখে। আচ্ছা ঠিক আছে, দেখাও, বলো। দুটো দাঁড়াবি, ব্র্যান্ড আমার নাকের মধ্যে ঢুকে। এখন এটা কি করলা বলো? এই এটা পুরোটা খুলে ফেলাবি না। হ্যাঁ, পারো না। ফার্স্টে বলো কি করলা এখানে? অর্ডারটা হচ্ছে কাটলাম, কারণ ওটা ওয়াশরুমে দিব, কারণ Okay. সব থেকে তো অর্ডার দেন না, হ্যাঁ? ওকে, তারপরে ও তারপরে এটা ফেস ওয়াশ, ধর এটা ওয়াশরুমে দিব। আর ওমা আমার লক্ষ্মী বড় বউ কত ভালো ভালো কাজ করে, দেখো খুলতে দেন না। খালি এই যে যেগুলোতে আটকে যায় সেগুলো পারে না। আচ্ছা, আর হচ্ছে এখানে কি যেন আমি মাত্র একটা মনে করলাম আর কি। ওই যে ভিম লিকুইড ও সরি হ্যাঁ হ্যাঁ হ্যান্ড ওয়াশ। এই যে তো সিস্টেম এসে হচ্ছে সব মেডিসিন এখানে রেখে গেছে। আমি টিস্যু বক্সটা নিয়ে আসছি, আর ওদের পক্ষ থেকে একটা সবসময় দেওয়া হয়, তাও আমি এটা নিয়ে আসছি। এটা যাতে এটা রাখবো একদম আখির মাথার কাছে, যাতে ওর লাগলে ও তখন ক্লিন করতে পারে। আমি রাখি। এবারে এত বেশি কাজ করে, আসার আগেও বাসায় আমার সব গোছা দিয়ে আসছে। আমার রাবার ব্যান্ড কোথায়, আমি রাতের বেলা যেগুলো ওর কাছে চাই সবকিছু এখানে এটা আছে। বাসা যে কি আপনার থাকা গোছা না, আমি এটাই ভাবতেছি। আচ্ছা এই জুতা কি ওটা তো পড়তে পারবে না? হ্যাঁ, এটা পড়বে, এটা আমি রেখে দিই। এটা পলিথিনে ভরে এই কোনায় রাখি, তাহলে ময়লা হবে। আর এদিকে হচ্ছে আছে তোর জামা কাপড়, এগুলো ব্যাগেই থাক, যখন যেটা লাগবে শোনো আমি তোমাকে দেখে দিই।
এখানে আমার মেক্সি আছে, পেটিকোট আছে, সোয়েটার আছে, ওড়নাও আছে, যা লাগবে ওটা বের করে দিবা। আর ভিম লিকুইড, তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ সব আমি ওয়াশরুমে দিয়ে দিয়েছি। আর এই যে ব্রাশ। তুমি কালকে আসার সময় আমার ইয়ে থেকে নিয়ে এসো কি যে ব্ল্যাক কালার যে আমার রেগুলার জুতাগুলো আছে এগুলো স্লিপার টেপ। ওই যে নতুন যেটা বিজলি থেকে নিছে ওটা নিয়ে আসলে ওটা নিয়ে মানে এখানে পঞ্চ দিব, যাবো একটু। না ঠিক আছে। আর এখানে হচ্ছে ও হ্যান্ড ওয়াশ রাখা হয়েছে এই ব্রাশ এটার মধ্যে, কারণ ব্রাশ দামে আমি নাই আপাতত এটা এখানে রাখবো। ফেস ওয়াশ তো দিয়ে দিতে আসলে। এই আরে এটা একটু মোর হাতে দেখালি জাস্ট। আচ্ছা আর পেস্টের ব্রাশ আমি কালকে সকালে আমি নিয়ে আসবো, নতুন একটা ব্রাশ নিয়ে আসতে, যেটা সানি আমার গিফট করছে না ওটা নিয়ে আসবো না। আর এগুলো আপাতত এখানে থাক। আর এই উপরে কিছু রাখবো না, উপরে তারা মেডিসিন রাখবে। এখানে হচ্ছে এগুলো, এটা আয়াসটা নিচে রাখি কারণ এটা এখন লাগবে না, কালকে আমি আয়াসে সব বের করবো না। আচ্ছা। আর এই আখিটা হচ্ছে এখানে, এই যে ওর যা যা লাগে সব বের করে দিও। আর তোমার ব্যাগ এখানে থাকবে, আর এটা তো আমরা নিয়ে যাবো। সে যখন পিজাটা খাও সব মোটামুটি গোছানো, একটু পরে ওরকে সেলেন দেওয়ার পরে তারপর আমরা যাবো, তার আগে। এই যে জুতো। তো বাসায় আসলাম, অনেকক্ষণ গল্প টল্প করলাম, আড্ডা দিলাম। ওকে আর কি স্যালাইন এখন দিবে না, সকালে দিবে, যেহেতু 3টার সময় ওটি করা হবে তাই স্যালাইনটা হচ্ছে 11টার দিকে দিবে ইনশাল্লাহ। সকালবেলা তার আগে উঠে আমরা চলে যাব। তো এখন হচ্ছে বাসায় এসে শুয়ে পড়ছি, কারণ সিঁড়িতে উঠতে এত কষ্ট 4 তলায়, এর মধ্যে লিফট এখনো কমপ্লিট হয় না। অথচ বাসা নেওয়ার সময় বলা হয়েছে 1 মাসের মধ্যে কমপ্লিট হবে, সেখানে 2 মাস প্রায় হয়ে যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। 2 মাস হয়ে যাচ্ছে নাকি হয়ে গেছে, মেবি মনে নেই আসলে সঠিক, মেবি 2 মাস হয়ে গেছে। তাও এখনো কোনো কতদিনে হবে সেটারও কোনো সিউরিটি নেই। আসলে বাসার কাজ এমনই হয় না, এটা তাদের দোষ না, মিস্ত্রিরা ঠিক মতো আসতেছে না, যার জন্য কমপ্লিট করতে পারতেছে না। তো এখন হচ্ছে ওখানে হসপিটালে আছে আরিফ, তারপরে আখি, আর হচ্ছে তোমাদের ভাইয়া, কারণ আখির সাথে তোমাদের ভাইয়া আছে। আজকে যেহেতু বাবু কালকে আসবে, যেহেতু আজকে আসবে না, সো আমরা আর কেউ থাকি না আজকে, সবাই বাসায় রেস্ট নিবো। আর বাসায় অনেক কিছু গোছানো বাকি আছে, ওগুলো গোছাবো, তারপর কালকে আমরা সকালবেলা যাবো ইনশাল্লাহ। আর কালকে রাতে যার যার থাকার আমরা থাকবো, কারণ যেহেতু কালকে বাবুকে টেক কেয়ার করতে হবে, আখি টেক কেয়ার করতে হবে। আজকে তো আলহামদুলিল্লাহ তোমরা তো দেখছোই সবাই, আখি সুস্থ। আর ওরা হসপিটালে কি কি করতেছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই সৈয়দ ফ্যামিলিতে চলে যেতে হবে। সৈয়দ ফ্যামিলিতে আপলোড হবে পুরোটা, যে ওরা হসপিটালে কি কি করতেছে। তো আমি এখন একটু রেস্ট নেই, তারপর তোমাদের সাথে দেখা হবে। আল্লাহর কি হুকুম, একটা জিনিস দেখো, যে আমরা ওকে 16 তারিখে নিয়ে ভর্তি করার কথা, যে 16 তারিখে আখিকে নিয়ে আমরা ভর্তি করবো, যেহেতু 2 তারিখ ডেট তোমাদের তো বলছি যে 15 দিন থেকে 16 দিন আগে হচ্ছে সি সেকশন করবে। সেখানে আজকে নিয়ে যাওয়া হয়েছে সম্পূর্ণ। আমি ঘুম থেকে উঠে হচ্ছে কল দিছি ডক্টরকে, যে আমরা তো 16 তারিখ, মানে সে 15 তারিখের কথা বলছিল, আমরা 16 তারিখ বলছিলাম যে তাহলে 16 ডিসেম্বর আসবে একটা ভালো ডেটে। পরে সে বলছে আমি তো 16 ডিসেম্বর থাকবো না, আমার ছুটিও দিন আমি সাভার আসবো না, কারণ আমাদের ডক্টর তো ঢাকায় থাকে, মেহবুবা ইয়াসমিন আপু। আপু বলছে তুমি 15 তারিখ করলে করাইতে পারো। বলছে আমি ঠিক আছে, আমি একটু কথা বলি। তো আমি হচ্ছে এ নামে যোগাযোগ করলাম, কন্ট্যাক্ট করলাম। তারপরে বললো যে কোনো সমস্যা নেই, একদিন আগে তাহলে অ্যাডমিট হইতে হবে, মানে আজকে আখির অ্যাডমিট হইতে হবে না। তো আমরা 16 তারিখ করলে হচ্ছে আমরা 15 তারিখ যাইতাম। তো আমরা সবকিছু মিলে, আসলে সবকিছু কি আল্লাহর হুকুম, এছাড়া আর কিছুই না। গেছি আমরা আজকে, যাওয়ার পরে ও তো একদম সুস্থ আল্লাহর রহমতে, মাশাআল্লাহ, সব দিক দিয়ে সবকিছু পারফেক্ট আছে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ। কিন্তু এর মধ্যে আমি তো বাসায় চলে আসছি, ওদের রেখে স্যালাইন দিছে। ওকে না, স্যালাইন এখনো দেয় নাই, সকালবেলা দিবে। আমি তো ওয়েট করছিলাম যে ক্যানোলা পড়ানো পর্যন্ত থাকবো, বাট সেই আমি থাকতেই পারলাম না। ক্যানোলা ওরে পড়াইলো আমি আসার পরে, তারা বলছে যে সকালে ক্যানোলা পড়াবে। এরপর কি হয়েছে, ওর ফলস পেন শুরু হয়েছে, যেটা মানে আমি শুনে খুবই ভয় পেয়ে গেছি। কল দিয়ে আমাকে বলতেছে কি যে সাডেন হচ্ছে ওর ব্লিডিং হচ্ছে, একটু একটু হালকা হালকা ব্লিডিং হচ্ছে। তো আমি না, আমার তো যেহেতু সি সেকশন হয়েছে, নর্মাল ডেলিভারি সম্পর্কে আমার কোনো ধারণা নাই, টোটালি আমি কাউকে দেখিও নাই নর্মাল ডেলিভারি করতে, আর আমার এই ধরনের কোনো আইডিয়াও নাই। সো আমি না অনেক ভয় পেয়ে গেছি। আমি জানি কি যে প্রেগনেন্সিতে ব্লিডিং মানে অনেক খারাপ কিছু, এটাই আমার ধারণা যতটুকু আমি জানি। তো এরপরে আমি তো অনেক ভয় পাইছি, বাসার আন্টি আম্মু সবাইকে জিজ্ঞেস করলাম। তো সবাই আমাকে একটা কথাই বলছে যে এটা এখন ওর তো এখন এটা ঘাবড়ানোর কিছু নাই, কারণ নর্মাল ডেলিভারির ক্ষেত্রে হয় কি যে ফলস পেন হয়, ব্লিডিং হয়, এরকম নানা ধরনের প্রবলেম দেখা দেয় ডেলিভারির আগ মুহূর্তে, 2-3 দিন আগে। সেটা কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে। তো এ নামেও হচ্ছে ডক্টরের কল আসতেছে আমার, একটু তোমার ভাইকে কল দিয়ে বলো তো যে আমি একটু ভিডিও করতেছি, একটু কল দেখো তো কি বলে।
তো এরপরে ডক্টর কল হচ্ছে ডক্টরের সাথে যোগাযোগ করারও, যেহেতু এনামে আসে আর ওইখানে 24 ঘন্টা ডক্টর থাকে। এনামের সব থেকে এই সার্ভিসটাই ভালো লাগে, 24 ঘন্টা ডক্টরের সার্ভিস, যে কোনো ডক্টর। তো ডক্টরের সাথে কন্ট্যাক্ট করে আর সাথে সাথে ডক্টর রেসপন্স করছে, এসে দেখে গেছে, বলছে এটা কোনো সমস্যা না, ওর ফলস পেন হচ্ছে। তো এলজিন যে ইনজেকশনটা সেটা ওকে দিছে, কারণ ও ব্যথা সহ্য করতে পারে না, মানে অনেকক্ষণ পর পর 10 সেকেন্ডের মতো ব্যথা থাকে। আমি এতক্ষণ ভিডিও কলে কথা বলছি, মানে আমি যে আখিরে এতটা ভালোবাসি আমি নিজেই আসলে বুঝি নাই যে আমার এত কষ্ট হচ্ছে যে আমি কেন ওদের রেখে চলে আসলাম। আসলে আমি আজকে আসছি শুধুমাত্র বাবুর জন্য, যে আমি ওর কাছে থাকি, যেহেতু কালকে রাতে আমি আয়েশার কাছে থাকবো, তো ভাবলাম আজকে আলিশার কাছে থাকি, কালকে যেহেতু আমাকে পাবে না। কারণ আমি আখিকে একদম সুস্থ দেখে আসছি, আমি বুঝি নাই যে একটু সময়ের মধ্যে এত অসুস্থ হয়ে যাবে, এরকম ওর ব্যথা শুরু হবে, ব্লিডিং হবে, মানে আমি আসার পরই সবকিছু শুরু হয়েছে, একটু সময়ের মধ্যে এত অসুস্থ হয়ে যাবে, এরকম ওর ব্যথা শুরু হবে, ব্লিডিং হবে, মানে আমি আসার পরই সবকিছু শুরু হয়েছে। ওরে ক্যানোলা করাইছে, ওকে নিয়ে টেস্ট করাইছে, 40 মিনিট লাগছে একটা টেস্টে, বাট ইটস ওকে, এটা নর্মাল। প্রেগনেন্সি ডেলিভারির আগে এরকম টেস্ট চেক আপ বাবুর ভালোর জন্যই করে, বাবুর মুভমেন্ট আছে কিনা সেগুলো দেখার জন্য। কিন্তু আমি তোমাদের বুঝাইতে পারবো না যে আমি নিজেই জানতাম না যে ওর জন্য আমার এতটা খারাপ লাগবে, আমি এত স্ট্রং, কিন্তু আমার বুকটা ফেটে যাচ্ছে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যাতে তোমরা সবাই দোয়া করতে পারো আখির জন্য। তো এমার্জেন্সি কিছু হইলে, যেহেতু আমাদের ডক্টর কালকে আসবে, কালকে এসে হচ্ছে ওকে এনামে সি সেকশন করা হবে। এমার্জেন্সি কিছু হইলে তো এনামে ওরা আসে, আমরা চলে যাব রাতের বেলা। তো গাড়ি আমরা সব বসি যে কোনো সমস্যা নাই, আমাদের কল দিবা, সাথে সাথে আমরা চলে যাব, 1 সেকেন্ডও দেরি করবো না। আখির সাথে কথা বললাম, চেহারাটা কেমন হয়ে গেছে, মানে তোমরা তো জানি না ওরা ভ্লগ বানাচ্ছে কিনা, সেটাও আমি জানি না, তাহলে তো সৈয়দ ফ্যামিলিতে দেখতে পারবা। খুবই চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, ও যে ভয় পেয়ে আছে। আমি কথা বললাম এতক্ষণ ভিডিও কলে, সাহস দেওয়ার চেষ্টা করলাম। ক্যানোলা পড়াইতে যাও ওর অনেক কষ্ট হয়েছে, কারণ ওর হচ্ছে আলিশার মতো হাতে ভেন খুবই চিকন চিকন, যার জন্য যেটাই হচ্ছে ফার্স্টে ডান হাতে দিতে গেছে হয় না, ওর অ্যালার্জির সমস্যা দেখে মানে যাচ্ছে না সেলাইনটা ভিতরে, পরে বাম হাতে দিছে, ওটা ঠিক হয়েছে, তো ব্যথা পাইছে ডান হাতে অনেক। তো আমি এতক্ষণ আমি রাত 12:30 পর্যন্ত না 12টা পর্যন্ত ওইখানে অপেক্ষা করছি যে ওকে ক্যানোলা পড়াবে, তারপরে আমি বাসায় আসবো। সেই ক্যানোলা পড়াইলো, আমি থাকতে পারলাম না, মানে কি বলবো, এখন আমার ইচ্ছা করতেছে আমি একটা দৌড় দিয়ে যাই, কিন্তু এখন বাজে রাত 3:30। তো সকাল হইলে আমরা 7টা-8টার দিকে হচ্ছে বের হয়ে চলে যাবো। আর এর মধ্যে আল্লাহ না করুক কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে তো আমাদের যেতেই হবে। তো তোমরা সবাই অবশ্যই বেশি বেশি দোয়া করো আমাদের আয়েশ বাবু যেন সুস্থভাবে আসে। আমি এত খুশি যে পুরো প্রেগনেন্সিতে আখি এত সুস্থ, বাবু সবসময় মুভমেন্ট ঠিক মতো করে, বাবু সবকিছু ঠিক থাকে। কিন্তু আজকে ওরে রেখে আমি আসছি, মনে হয় যেন আমি ওর কাছ থেকে দূরে দেখি ও এত অসুস্থ হয়েছে, এরকম ব্যথা হচ্ছে, ওর কষ্ট হচ্ছে। আর ও যেহেতু ফার্স্ট বেবি, ওর এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সও নাই, ওর আগে কখনো ওটিতেও যায় নাই, কতটা ভয় পাবে আমি এগুলো ভেবেই না মানে ভাল লাগতেছে না আমার, একটু কিছুই ভাল লাগতেছে না। আমি কালকে থেকে আর বাসায় আসবো না, একবারে ওদেরকে নিয়ে দুইজনকেই তারপর হচ্ছে বাসায় আসবো, মানে বাবুকেও আর আখিকে যেদিন নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ সেদিন বাসায় আসবো। তো তোমরা সবাই অবশ্যই দোয়া করো বেশি বেশি, যাতে সুস্থভাবে আয়েশ পৃথিবীতে আসে। আমি জানি না ব্লগটা তোমরা কবে দেখতে পারবা, সেদিন হয়তো বা আয়েশ পৃথিবীতে চলেও আসবে, বাট আজকে হচ্ছে 15 তারিখ, না সরি হ্যাঁ 15 তারিখে পড়ে গেছে, মানে 14 তারিখ রাত এখন যেহেতু 3:30 বাজে, 15 তারিখে পড়ে গেছে। সো এদিনের ভ্লগ, বাট তোমরা কবে এটা দেখবা আমি জানি না, কারণ যেহেতু 3-4 দিন পর পর আমরা ভ্লগ আপলোড দিই, আর এখন আমি আপলোড দিব কিনা সেটাও জানি না, কারণ আমার সেই মন মানসিকতাও নাই যে আমি ভিডিও এডিট করব। আমি জাস্ট রিলসগুলো শিডিউল করছি সারাদিনের, কালকে 2 পেজে, তারপরে এডিটিং করতে বসছিলাম। আর হচ্ছে আগামীকালকে মানে 15-16 তারিখ যে ভ্লগগুলো যাবে সেইগুলো আপলোড দিছি। এর মধ্যে এই কলটা মানে ওদের কলটা আসছে হঠাৎ করে, আমি এত ভয় পেয়ে গেছি বিশ্বাস করবো না। পরে যখন সবার কাছে শুনলাম যে এটা নর্মাল, তখন ভয় লাগতেছে না, তারপর অনেক টেনশন হচ্ছে, এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা অবশ্যই দোয়া করো প্লিজ। ব্রাশটা সব এখানে আছে আন্টি সব। তো তোমাদের জাস্ট কথা বলে আমি ফোনটা রাখছি, এর মধ্যে আমার কাছে কল আসে, আখির পেন বেশি বেড়ে গেছে, এমার্জেন্সি এখন ওর ওটি করতে হবে, মানে সি সেকশন করতে হবে আজকে রাতেই। দেখো কই থেকে কি হয় কিছুই বলা যায় না, যেখানে ডেট দেওয়া 2 তারিখে, সেখানে আমরা আগে ভাগে ভর্তি করছি যে তোর এই কষ্টটা না সহ্য করতে হয়, সেই কষ্টটাও পাচ্ছি। তো এখন আমরা সামিন গাড়ি আনতে চলে গেছে, এই একটা আরেকটা ঝামেলা যে আমাদের বাসায় গাড়ি রাখার কোনো জায়গা নাই, গেট ভালো না, এই জন্য হচ্ছে আমরা অন্য গ্যারেজে রাখি। তো গাড়ি নিয়ে আসলে হচ্ছে আমরা বের হয়ে যাবো, আমরা সবাই রেডি, সবকিছু নিয়ে আমরা বের হয়ে যাবো। তো আমাদের সাথেই থাকো, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ তোমাদের সাথে সব শেয়ার করব। আর দোয়া করো যাতে আয়েশ বাবু সুস্থভাবে আমাদের কাছে চলে আসে।
এরপর আমরা চলে আসি, এসে একবার উপরে আসি, একবার নিচে যাই। আমি মানে ব্লাডের জন্য যে কাকে কাকে কল দিছি, ডক্টর বলছে যে ব্লাডটা অ্যারেঞ্জ হলে ওকে সি সেকশনের জন্য নিয়ে যাবে। এর মধ্যে আখির আব্বু চলে আসে। ওই যে দেখতেছো আখির হচ্ছে বাবা আর হচ্ছে আখির মা আমার পাশে দাঁড়ানো আছে। তো আমরা এখন ওকে ওটির ভিতরে নিয়ে যাচ্ছি। তো সব কিছু মিলাই নিয়ে আমরা ওটির ভিতরে অনেকক্ষণ স্টে করতে পারছি, মানে ওটির পাশে হচ্ছে লেবার রুমে, ওখানে অ্যালাউ করে, কারণ যতক্ষণ ওটির ভিতরে না নেয় ততক্ষণ ওইখানে থাকতে দেয়। তো ওটির ভিতরে নেওয়ার পরে আখির আম্মু অনেক কান্নাকাটি করতেছিল। তো নিজের চোখের পানি মুছা তারপরে হচ্ছে আখির আম্মুকে সান্ত্বনা দিছি, যেহেতু সে মা। তারপরে আমাদের শ্বশুর শাশুড়ি চলে আসে, তখন প্রায় হচ্ছে ভোর হয়ে গেছে। তো অনেক কষ্ট পাইছে আখি, অনেক পেন সহ্য করছে। তো এখানে আমার পা ব্যথা হয়ে গেছিল দেখে আমার শাশুড়ি আমাকে কোলে নিছে, কোলে নিয়ে বলে এখানে বসো। আর এদিকে তো আমরা বাবুর কান্না শুনে সবাই মানে এত খুশি হয়ে গেছি যে বাবু কান্না করতেছে, কারণ জন্মের পরে বাচ্চাদের কান্না করাটা অনেক বেশি দরকার। তো ওই সিনটা ছিল হচ্ছে পরের, ওইটা আগে চলে গেছে। তো এখানে আমরা হচ্ছে যখন আখি অপারেশন থিয়েটারে ছিল সবাই এখানে বসা ছিলাম, বসে বসে ভাবতেছিলাম, দোয়া পড়তেছিলাম সবাই মিলে যে যাতে তাড়াতাড়ি সব কিছু সুস্থভাবে ভালোভাবে হয়, বাবুও সুস্থ থাকে, আখিও সুস্থ থাকে। তো এদিকে সব ঠিকঠাক করে তারপরে এখানে আমরা শুনতেছি যে বাবু কান্না করতেছে। বাবু কান্না করে একবার একটু থামছিল, তখন টেনশনে পড়ে গেছি যে কেন থামলো। কিন্তু তারপরে মাশাল্লাহ আমাদের ছেলে যেই চিৎকার দিছে, আর এই দিন রাতের সিচুয়েশন যে আমাদের কি ছিল এটা তোমরা আমাদের এক একজনের চেহারা দেখলেই বুঝতে পারবা। এই সময় তো আমরা সবাই একটু টেনশন ফ্রি হয়েছি, বাবুর কান্না শুনছি, আখির কষ্টটাও কমে গেছে। আখি অনেক 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 কষ্ট পাইছে, শুধুমাত্র এই ব্লাডটা অ্যারেঞ্জ করতে দেরি হয়েছে দেখে পুরো পেইন উঠে গেছিল ওর। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, সেটাই বিশ্বাস করি। তো তোমরা সবাই দোয়া করো যাতে আমাদের বাবু আখি সবাই সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ এখন আখি অনেকটা সুস্থ আছে, ওর এখন কোনো কষ্ট নাই। আসলে ওই যে পেইন উঠে গেছিলো দেখেই কষ্টটা পাচ্ছিল। তো এখানে আমরা ওয়েট করতেছিলাম যে বাবুকে কখন দিবে, জিজ্ঞেস করতেছিলাম। পরে বলতেছে হ্যাঁ বাবুকে, এর মধ্যে বাবুকে নিয়ে আসছে আর বাবুকে হচ্ছে আমার কোলে দিয়ে দেয়। তোমাদের ভাই আমার হাতটা ধরে তারপরে, কারণ অনেক আগে থেকেই কথা ছিল বাবুকে আমি ফার্স্ট কোলে নিব, কারণ আলিশাকে আমি দেখতেও পারি নাই। তোমরা সবাই জানো আলিশা হচ্ছে এনআইসিউতে ছিল, তাই আলিশাকে কেউই কোলে নিতে পারে নাই। আলিশাকে হচ্ছে আমার আম্মুর কোলে দেওয়া হয়েছিল, কারণ তখন ওইখানে আমাদের ভাইয়া উপস্থিত ছিলই না, ও এনআইসিউর প্রিপারেশন করতেছিল, তাই আম্মু কোলে নিয়েছিল। তারপরে তো সেখান থেকে এনআইসিউতে নিয়ে গেছে, আম্মু জাস্ট কোলে নিয়ে এলাম পর্যন্ত নিয়ে আসছে। তারপর তো এনআইসিউতে 20 দিন ছিল, আর আমাকে কিন্তু দেখায় নাই যে জন্মের পরে একটা বাচ্চাকে মাকে দেখায়। তো সেই কষ্টটা আমার মনের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ আমার আয়েশ বাবাকে কোলে নিয়ে সেই কষ্টটা আমার চলে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার শ্বশুর শাশুড়ি, আখির বাবা মা এখানে প্রত্যেকে বলছে যে তুমি আগে কোলে নাও, তোমার সন্তান তুমি আগে কোলে নাও, তাহলে আমরা শান্তি পাবো। আর বিশ্বাস করবা না, ওরে কোলে নিয়ে আমার যে কি পরিমাণ ভালো লাগছে আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, যে আমাদের বাবুটা চলে আসছে, এতদিনের অপেক্ষা। তো তারপরে হচ্ছে ওর ফুপিও আসছে এমন টাইমে, ও বের হয়ে যে আমার কোলে দিছে আর এদিক দিয়ে ওর ফুপিও এসে পড়ছে। তো আপুর আবার এখান থেকে যেই হচ্ছে ডিউটি আছে 9টার দিকে চলে যাবে। তো এখন বাবুকে নিয়ে হচ্ছে আমরা ফার্স্টে এনআইসিউতে নিয়ে গেছিলো চেক আপের জন্য, চেক আপ করে তারপর হচ্ছে আবার আমাদের কাছে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। তো তারপরে ওর ফুপি বলছে যে আমি আর 10 মিনিট আসি, এতটুকু সময় আমার কোলেই থাকবে, তারপরে যার নেয়ার নিও। তো এখন আখিকে যেখানে অবজারভেশন রুমে রাখছে সেখানে নিয়ে যাই ওর সাথে মিট করার জন্য বাবুকে। তো মাশাল্লাহ বললো সবাই অবশ্যই বাবুকে দেখে। আর আখি ফার্স্ট ওকে দেখে যেটা বলছে, এটা তো রিলস দেখে অনেকেই বুঝতে পারছো, এটা হচ্ছে যে বাবু অনেক নরম। আর বাবুকে বলতেছে যে আমার একটা আলিশা আছে জানো, তুমি দেখছো। আর বাবু খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছিল, তো ওকে রুমে নিয়ে আমি হচ্ছে আগে খাওয়াবো। রাখি তো এখন ওকে খাওয়ানোর মতো ওই পজিশনে নাই, ওই অবস্থায় নাই। তো এরপরে ওর ফুপি হচ্ছে এখন টাইম দিছে, যেহেতু বাবুর দাদাও হচ্ছে ওর ফুপির সাথে বের হয়ে যাবে, তাই এখন সবার কোলে আর কি দেওয়া হচ্ছে সব মুরব্বীদের। তো আগে হচ্ছে নিছিল সবাই, আখির আম্মু, আখির আব্বু, তারপরে নিচে দাদি, তারপরে হচ্ছে দাদা ভাই, তারপরে আবার হচ্ছে নানা ভাই নিল। তারা যেহেতু ফার্স্ট নানা নানি হয়েছে, তাদের অন্যরকম একটা ফিলিংস তো বলে বোঝানোর মতো না। আর এখানে আমাদের মন মানসিকতা ওরকম ছিলই না। এই ভিডিও ফুটেজগুলো মেবি রাজ নিছে নাকি কে নিছে আমার সেটাও মনে নাই। আমি এডিট করতে যে ফুটেজ পাইছি সেগুলো মিলাই দিছি, কারণ আমাদের কোনো টেন্ডেন্সি ছিল না এভাবে ভিডিও করার। আমাদের অবস্থা দেখে বুঝতে পারবার এখানে অনেকটা আমরা হ্যাপি ছিলাম সবাই, কারণ আখি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করো।